নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি হিসেবে আজকে দেখো কিছু ছোট প্রশ্ন আলোচনা করছি। তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন অংশ, সন্ধি, উপসর্গ, অনুসর্গ এবং প্রত্যয়। তা সিলেবাসটাই বেশ বড় আছে, দেখো ঘুরিয়ে ফিরিয়ে অনেক ছোট প্রশ্নই এখানে দেওয়া হয়েছে। 1 নম্বরে রয়েছে ত অথবা দয়ের সঙ্গে ল সংযুক্ত হলে ল সন্ধি করে আসে। এটি কোন সন্ধির দৃষ্টান্ত? না, এটি হচ্ছে ব্যঞ্জন সন্ধির দৃষ্টান্ত। এরপর দেখো 2 নম্বরে রয়েছে শতযুক্ত এক সমান শতেক। এটি কোন সন্ধির উদাহরণ? না, এটি হচ্ছে স্বরসন্ধি। শুধু স্বরসন্ধি নয়, এটি বাংলা স্বরসন্ধির দৃষ্টান্ত। শুধু স্বরসন্ধি বললে কিন্তু ভুল হয়ে যাবে। 3 নম্বরে রয়েছে পদ বলতে কি বোঝো? পদ বলতে বাক্যে বিভক্তিযুক্ত শব্দকে বোঝানো হয়ে থাকে। 4 নম্বরে রয়েছে বাংলায় যৌগিক স্বরধ্বনি কয়টি ও কী কী? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 2টি, মূলত সে 2টি বর্ণ ধ্বনি নয়, ওই ও ঔ। আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে 7টি স্বরধ্বনি রয়েছে, সেই 7টি স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। 5 নম্বরে দেওয়া হয়েছে দেখো হ বর্ণটি উচ্চারণের স্থান অনুসারে কি নামকরণ করা হয়েছে? প, ফ, ব, ভ এই 5টিকে বলা হচ্ছে কি না ওষ্ঠ ব্যঞ্জন। প, ফ, ব, ভ, ম মানে যেটা প বর্গের 5টি ব্যঞ্জনকে বলা হয় ওষ্ঠ ব্যঞ্জন, যেহেতু এই 5টি ব্যঞ্জন অধর ও ওষ্ঠের মধ্যে উচ্চারিত হয়। 6 নম্বরে দেখো রয়েছে শ্বাসবায়ুর প্রাধান্য অনুযায়ী প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণগুলিকে কি বলা হয়? তাহলে শ্বাসবায়ু বলতে বোঝায় প্রাণ, অর্থাৎ অল্প প্রাণ আর মহাপ্রাণ কিনা জানতে চাওয়া হচ্ছে। তাহলে শ্বাসবায়ুর প্রাধান্যর ক্ষেত্রে আমরা দেখি প্রথম ও তৃতীয় বর্ণ মানে ক আর গ, এখানে শ্বাসবায়ুর অল্প প্রাধান্য আছে, কিন্তু খ আর ঘ শ্বাসবায়ুর প্রাধান্য থাকে। তাহলে প্রথম ও তৃতীয় ব্যঞ্জন বর্ণগুলিকে বলা হয় অল্প প্রাণ ব্যঞ্জন, আর দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে বলা হয় মহাপ্রাণ ব্যঞ্জন। আচ্ছা, 7 নম্বরে দেখো একটি আদি স্বরলোপের দৃষ্টান্ত দাও। অলাবু থেকে লাউ, তোমরা যে কোনো দৃষ্টান্তই দিতে পারো। 8 নম্বরে রয়েছে ফলাহার থেকে ফলা। এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে? না, এটি মূলত ব্যঞ্জন লোপের দৃষ্টান্ত, এবং এখানে আমরা দেখতে পাবো যে মূলত হ ব্যঞ্জন ধ্বনিটি লোপ পেয়েছে, তাই একে হ লোপের দৃষ্টান্ত হিসেবে বলা যেতে পারে। এমসিকিউতে যেরকম অপশান থাকবে, এমসিকিউ থাকলে এরকম প্রশ্নে তোমরা অপশান দেখে উত্তর নির্বাচন করবে। 9 নম্বরে রয়েছে দেখো তব্য প্রত্যয়টি সাধারণত কী অর্থে ব্যবহৃত হয়? যেমন কোনো কিছু করা উচিত, যেমন ধরো কর্তব্য ক্রিযুক্ত তব্য, তাহলে এখানে উচিত অর্থেই শব্দগুলো তৈরি হয়ে থাকে। 10 নম্বর বা শেষ প্রশ্নে দেখো প্র উপসর্গটিকে উৎকর্ষ অর্থে ব্যবহার করো। প্রফুল্ল, প্রগতি। আসলে এই উপসর্গগুলো কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তা এখানে তোমাদের এতটা ডিটেলস না মনে রাখলেও চলে, তবু পড়ার সময় একটু লক্ষ্য করে পড়বে, তাহলে এরকম প্রশ্ন যদি আসে তাহলে লিখতে পারবে। 3-4টে করে হলেও শব্দ তৈরি রাখতে হবে তোমাদের উপসর্গ সহযোগে। ঠিক আছে, আজকে এই 10টা প্রশ্ন উত্তর অনুশীলন করো, এরপরে আরও কিছু ছোট প্রশ্ন আলোচনা করব।